চাই এই মাসের মধ্যেই করা দরকার। 11 তারিখ তার ইউনিভার্সিটি ছিল, আমরা ঈদের মধ্যে সবাই ছিল। পেশাগত অধিকার পরিষদ দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবে আমরাও জানতাম না, গতকালকে সন্ধ্যার সময় আমরা জানি যে প্রোগ্রামটা হচ্ছে, নিজাম ভাই আমাদেরকে জানাবো। প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি বিশেষ করে নিজাম ভাইকে পেশাগত অধিকার করে সভাপতি তাদেরকে ধন্যবাদ জানাই এবং উন্নত ভাই বাবু ভাই অল্প সময়ের মধ্যে কনফার্ম করেছেন। আজকে এই আলোচনার পূর্বে আমি আরো দুজন ব্যক্তি স্মরণ করতে চাই, আরো দুজন জীবন্ত কিংবদন্তি। একজন হচ্ছেন সমসাময়িক জাফরুল্লাহ চৌধুরী, সমসাময়িক ছিলেন, জাফরুল্লাহ চৌধুরী খুব কাছের বন্ধু ছিলেন। স্যার ফজলে হাসান আবেদের আজকে 88তম জন্মদিন, তাকে আমরা স্মরণ করি, যিনি প্রয়াত হয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীর মধ্যে আরো একজন ব্যক্তি ছিলেন, একটা বৃহৎ প্রতিষ্ঠান, ব্রাকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পরিসরে কিন্তু গড়ে তুলেছেন এবং ব্রাকের এবং গণস্বাস্থ্যে স্বাধীন বাংলাদেশে এই দুটো জাফরুল্লাহ চৌধুরী একেবারেই পুরো গণমানুষ কেন্দ্রিক সমস্ত চিন্তা ভাবনা কাজকর্ম করেছেন। ফজলে হাসান আবেদ তারা বন্ধু ছিলেন এবং তার যে চিন্তা ভাবনা এবং ডক্টর ইউনূস দেখেন তারা তিন বন্ধু স্বাধীন বাংলাদেশে আজকের এই জায়গায় আসার জন্য তিন বন্ধুর মানে অসাধারণ, এটা বলে শেষ করা যাবে না যে অবদান তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সমাজ, রাজনীতি সামগ্রিক ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে সে বলতে আছেন আবেদের জন্মদিন। একই সাথে আজকে আরো একজন বিখ্যাত মানুষের মৃত্যুবার্ষিকী। আমরা ভুলে গেছি, আমরা ইতিহাস ভুলে গেছি, আমাদের জাতীয় পুরুষদেরকে আমরা ভুলে গেছি, আমাদের জাতীয় বীরদেরকে আমরা ভুলে গেছি। তাই আমরা স্মরণ করি আজকে এই আমাদের এই অঞ্চলের অন্যতম একজন মহান নেতা শেরেবাংলা ফজলুল হকের আজকে মৃত্যুবার্ষিকী। তার মধ্যে একজন মানুষের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত, রাষ্ট্রীয়ভাবে প্রোগ্রামের আয়োজন করা উচিত। জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত, যে সারা দেশের মানুষের মাঝে তাদের জীবন আদর্শ ছড়িয়ে দেওয়া উচিত। আমি অনেক কথা বলেছি, কিন্তু উলফাত ভাই বলেছেন, বাবলু ভাই বলেছেন, আমাদের তরুণ নেতৃবৃন্দ বলেছেন যে জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি, উলফাত ভাই বলেছেন তার 72 বছর বয়সে দেখেন নাই, আমরা এই 32 বছর বয়সে দেখি নাই, আর যতদিন বাঁচি দেখবো এটা সন্দেহ আছে। কোন উপাধিতে আমরা তাকে ভূষিত করব, কি নামে তাকে ডাকবেন? দেখেন, আমরা জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বলেছেন যে আপনারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আহত হলে চিকিৎসার জন্য তিনি স্বাস্থ্যের কথা বলেছেন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু আমাদেরকে ঘিরে না, এই দেশের প্রতিটি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তিনি ভেবেছেন। প্রতিটি ভুক্তভোগী পরিবার, সম্প্রদায়, গোত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেখানে তিনি ব্রাহ্মণবাড়িয়া কিংবা চট্টগ্রাম কিংবা সিলেট যে এলাকায় যখন যেখানে সমস্যার কথা শুনেছেন ছুটে গিয়েছে। আমরা যখন তিনি তার সাথে কাজ করি, আমাদেরকে বিভিন্ন কাজে, যেটা বাবলু ভাই বলছেন, বাবলু ভাইকে সবসময় ফোন দিত, আমাকেও ফোন দিত যে সাথে ডাকো, সাকিকে বলো এইভাবে আমরা এটা করবো, ওইদিকে যাবো। তো আমার মাঝখানে আমার উপরে যে ধরনের একটা হামলা মামলা দেখেছেন, জাফরুল্লাহ মাঝখানে বলতো তুমি রাশিদ থেকে পাঠাও, তুমি আপাতত প্রয়োজনে যাবে না, রাশিদ কিংবা তোমাদের অন্য ছেলেদেরকে পাঠাও, ওরাও যাও, তোমার মধ্যে আরো ওরাও নেতা তৈরি হোক। ঝামেলার কারণে আমি কিন্তু অনেক জায়গায় ঝামেলা তৈরি করার পরিস্থিতি, কিন্তু আমাদের সমস্ত কার্যক্রমে তিনি ছায়ার মতো ছিলেন। কিন্তু একটা বাস্তব বিষয় রাশিদ ভাই কিছু বলছিলেন, তাকে আমি বেশ কয়েকবার বলেছিলাম আমাদের রাজনৈতিক দল আপনাকে যে আপনি একটু পরামর্শ দেন আমরা কিভাবে কি করতে পারি। তিনি বলছেন তোমরা সড়ক আন্দোলন করছো না, ছাত্ররা রাস্তায় নামছে না, কোটা আন্দোলন করছো না, কার বুদ্ধিতে করছো? তোমাদের বুদ্ধিতে করছো। তোমরা ইয়ং মানুষ, চিনতে পারবা ফ্রেশ, তোমরা তোমাদের বুদ্ধিতে আগাই যাও, আমার বুদ্ধি তোমাদের দেওয়া লাগবে। কখনো তিনি ওইভাবে, হয়তো তিনি ভাবতেন যে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিলাম, এই যদি সাকসেস না হয় ওরা আমাকে ভুল বুঝতে পারে, তিনি ওইভাবে পরামর্শ দেন। বরঞ্চ তিনি সবসময় একটা কথা বলতেন, আমি তোমাদের থেকে ভবিষ্যৎ দেখতে পাই, যেটা উলফাত ভাই বলেছিলেন। আমার মনে হয় এই বাবলু ভাইরা একটা, সে কিন্তু মান্না ভাইয়ের সাথে ডাকছিল ডিপি পদে নির্বাচন করছে সেই সময়, মাঝখানে একটা রাজনৈতিক গ্যাপ ছিল, আবার রাজনীতি শুরু করেছেন। ভাষানুশীল পরিষদ দিয়েছিলেন মনোনয়ন রাজনীতি বাইরে, ভাষার আদর্শ স্মরণের জন্য জাফরুল্লাহ চৌধুরী চেয়ারম্যান ছিল, বড় বড় প্রোগ্রাম করেছেন রাজনৈতিক দলের জায়গা থেকে। সেই জায়গা থেকে আমরা লাস্টের বিশেষ করে এই 5 বছর ওনার সাথে তো সক্রিয়ভাবে ছিলাম।
তার আগে কি জাফরুল্লাহ চৌধুরী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিলেন না? 18 সালে এই যে বৃহৎ প্ল্যাটফর্ম ঐক্য ফ্রন্ট গঠিত হয়, এখানে জাফরুল্লাহ চৌধুরী ওয়াজ ওয়ান অফ দ্য পাইনিয়ার। এখন এটা অনেকে ভুল বুঝতে পারে ডক্টর কামাল হোসেনকে, জাফরুল্লাহ চৌধুরীদেরকে, যে তারা এই মানে সরি এটা অনেকে না বুঝে বলে যে ডুবাইছে বিএনপিকে বা এই নির্বাচনটাকে ফ্লপ করছে বা হাসিনাকে ক্ষমতা আনার জন্য দলে দলে কাজ করছে, এরকম আম জনতার জায়গা থেকে কিছু প্রতিক্রিয়া আসে। কিন্তু প্রকৃত অর্থে এখানে ডক্টর কামাল হোসেন কিংবা জাফরুল্লাহ চৌধুরীর ওই ধরনের ভুল ছিল বলে আমার রাজনৈতিক বিশ্লেষণে আমি দেখি না। আপনারা যদি ভালো করে দেখেন দেখবেন না তাদের সেরকম ভুল ছিল। বিকজ জাফরুল্লাহ চৌধুরীর তো একটা রাজনৈতিক দল ছিল না যে তিনি ডাকলেই লক্ষ লক্ষ লোক সমাবেত হয়ে যাবেন, আন্দোলন করবেন, হরতাল করবেন, অবরোধ করবেন। কিংবা ডক্টর কামাল হোসেন একজন সম্মানিত ব্যক্তি, বিশিষ্ট আইনজীবী, তার তো সেই সংগঠন ছিল না সেই মাত্রায় যে তাদের দিক নির্দেশনার মতো পরামর্শগত আন্দোলন চলে। আন্দোলনে যারা রাজনৈতিক দল স্টেক হোল্ডার ছিলেন তাদের মিস্টেকের কারণে, তাদের পলিসি এবং পদ্ধতিগত ভুলের কারণে সেই সময় ঐক্যফ্রন্ট যদি বলেন ব্যর্থ হয়েছে বা সরকারের চালাকির কাছে হেরে গেছে, যাই বলেন সেটা সেই কারণে জাফরুল্লাহ চৌধুরী কিংবা ডক্টর কামাল হোসেনের কোনো দায় ছিল না। প্রকৃতত আমরা না জেনে দায় দিচ্ছি তাদেরকে। সেটা বলেছেন যে তিনি মন্ত্রী হলে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মন্ত্রী হতে পারতেন, তিনি মন্ত্রী হলে জিয়াউর রহমানের ক্যাবিনেটের মন্ত্রী হতে পারতেন, তিনি মন্ত্রী হলে এরশাদের ক্যাবিনেটের মন্ত্রী হতে পারতেন। একজন বলেছেন যে উপাধ্যায় বলছিলেন যে খালেদা জিয়ার তিনি খুব আস্থাবাদক লোক ছিল এবং বেগম জিয়ার মুখে মানুষকে সম্মান করার যে একটা প্রবণতা, এই জিনিসটা অন্তত খালেদা জিয়া যারা কাছাকাছি ছিল তারা যা অন্যরকমের ছিল, তিনি মানুষকে মূল্যায়ন করতেন। তো জাফরুল্লাহ চৌধুরী যারা বিশ্বাস করতেন, একই সাথে জাফরুল্লাহ চৌধুরী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি ছিলেন, কারণ তিনি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সাথে খাতির বা সম্পর্ক রেখে চলতেন না। তিনি সবসময় চাইতেন দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের কিভাবে ভালো করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়। এই জন্যই জাফরুল্লাহ চৌধুরী একজন ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী থেকে ছাড়িয়ে যেতে পেরেছেন, একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে এইখান থেকে সমকাল এবং চ্যানেল 24 যদি আজকে নাই, কিন্তু আমরা ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে হয়, চ্যানেল 24 এবং সমকালকে, যেটা বলেছিলেন আমাদের দেশে দুটো বিশিষ্ট ব্যক্তিরা মরার পরে ফেমাস হয়, মরার পরে তাদেরকে নিয়ে আলোচনা হয়। কিন্তু আজাদ ভাই তার প্রতিষ্ঠান সমকাল এবং চ্যানেল 24 এর মাধ্যমে তার জীবদশায় তাকে নিয়ে সমাজের বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিদেরকে নিয়ে তার সম্মানে একটা প্রোগ্রাম করেছিলেন, যেটা বাংলাদেশের সাম্প্রতিক একটা ঘটনা হয় না। এবং আজাদ ভাই আওয়ামী লীগের রাজনীতি করছেন, তিনি আপনার এমপি হয়েছেন, কিন্তু তিনি জাফরুল্লাহ চৌধুরী বর্তমান সরকারের যে অন্যায় অবিচার শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন যুব সংগঠনের অধিকার পরিষদের এই কেউ মনে কষ্ট দিবেন না। আপনাদের কয়েকজনের কাছে দেশের যুব সমাজ, তরুণ সমাজ, দেশের শিক্ষা, অর্থনীতি, চাকরি, বেকারত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য আছে। আজকে প্রথম আলোতে একটা কলাম লিখেছে, যদিও তার কলাম আমি খুব বেশি পড়ি না, কিন্তু আজকে চোখ দিয়েছে আস্তে আস্তে। তো 3টা বিষয়ের কাজ দিয়েছেন সেখানে। তিনি বিভিন্ন সংস্থার জরিপে পত্রিকার রেফারেন্স যে তৃতীয় শ্রেণীর 50% শিক্ষার্থী তারা বর্ণ, অক্ষর, শব্দ চেনে না। চতুর্থ শ্রেণীর 40% শিক্ষার্থী শব্দ এবং বর্ণ চেনে না। তৃতীয় শ্রেণীর 40% শিক্ষার্থী এবং তৃতীয় শ্রেণীর 50% শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর 40% শিক্ষার্থী। এবং রিডিং পড়ার হার, আমরা যে একটা গল্প স্টোরি শিক্ষকরা দাঁড়িয়ে পড়ায় ফ্লুয়েন্সির জন্য, সেই রিডিং পড়ার ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর 70% শিক্ষার্থী ভালোভাবে রিডিং পড়তে পারে না, শব্দ বর্ণ চেনে না। আপনার তৃতীয় শ্রেণীর 76%, চতুর্থ শ্রেণীর 70%। এই দুইটা চিত্র এবং দুইটা ডেটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ভালো উদাহরণ যে স্কুল পর্যায়ে কি শিক্ষা দেওয়া উচিত, কাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত। তাহলে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদের এই অবস্থা।
অথচ শহরের একটা প্লে গ্রুপের বাচ্চাও ইংরেজির একটা ছড়া বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, আর ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের যথেষ্ট নাই বলবে না। এই যে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, শহরে এমপি মন্ত্রী আমরা ব্যবসায়ীদের ছেলেমেয়েরা ঠিক ভালো শিক্ষা পাচ্ছে, আর গ্রামে আমাদের ভাই বোনেরা আমাদের স্বজনরা আমাদের উত্তরসূরিরা তারা সেই কার্যকর শিক্ষাটা পাচ্ছে না। অথচ এই শিক্ষার জন্য বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও খুব অপ্রতুল। দক্ষিণ এশিয়াতে শিক্ষাক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড বাজেট দেওয়া দরকার, বাজেটের 20%, জিডিপির 5%, সেইটা দেওয়া হয় না। এইবার আসেন স্কুল চ্যাপ্টার বাদ দিলাম, বিশ্ববিদ্যালয়ের দিকে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দিয়েছে, 11% শিক্ষার্থী পাস করেছে, 89% শিক্ষার্থী ফেল করেছে। যাদের যোগ্যতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা, মিনিমাম জিপিএ 5 কিংবা ধরেন 8 পয়েন্টের নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অ্যাপ্লাই করতে পারে না, 8, 8.5 কিংবা জিপিএ 5। তাদের মধ্যে 89% শিক্ষার্থী ফেল করলো। তাহলে তারা কলেজ থেকে কি শিক্ষা পেয়েছে? এই হচ্ছে আমাদের শিক্ষার হাল। নাহিদ সাহেব থেকে দীপুমণি, দীপুমণি থেকে এখন আরেকজন নাওফেল, তার নামও ফেল, কাজ করলেও ফেল। ফেলকে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার শিক্ষা জ্ঞান পাণ্ডিত্য গবেষণা নিয়ে আমাদের সবার সন্দেহ আছে যে এই লোকটাকে দিয়েছে শিক্ষামন্ত্রী, আর শিক্ষা মন্ত্রণালয় চালানোর মতো লোক নাই। এইটা বাংলাদেশের বাস্তবতা। শিক্ষার এই অবস্থা, দেশের 32 লক্ষ শিক্ষিত যুবক বেকার, তারা চাকরি পাচ্ছে না। অথচ আমাদের দেশে প্রায় 20 থেকে 22 লক্ষ বিদেশি কাজ করছে। গার্মেন্টস প্রতিষ্ঠানের বায়ার কিংবা কোয়ালিটি কন্ট্রোলার কিংবা ফুড সেক্টরের ইন্সপেক্টর, সিইও, সমস্ত পদগুলোতে নেপাল, ভুটান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আশপাশ থেকে নেওয়া হচ্ছে। কেন আমাদের অনুমতি দেওয়া হচ্ছে যে আমাদের দেশের এই সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে বিদেশিদের চাকরি দেওয়া হচ্ছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে? আমাদের দেশে যারা প্রকৃত মেধাবী তারাও ভালো ভালো কোম্পানিতে কাজ করছে, অথচ দেশে সেই মেধাবীদের সুযোগ নেই। বিসিএস এর কথা বলেন, সরকারি চাকরির কথা বলেন, যদিও সংখ্যাটা খুব অপ্রতুল, কিন্তু লীগের দালালি চাকরিকারিতা চামচামি ছাড়া এখন সরকারি চাকরিটি পাওয়া সম্ভব আদৌ? আর বিভিন্ন মতে রাজনৈতিক সংশ্লিষ্ট হলে তো তাকে প্রথম দফায় সিলেকশনই বাদ। তো এইভাবে আজকে বাংলাদেশের শিক্ষা কর্মসংস্থানকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। একটা জাতি টিকে থাকে তার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতির উপরে দাঁড়িয়ে। আমরা তিনটেই আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। শিক্ষা তো বললাম, সংস্কৃতির ক্ষেত্রে এই দেশের সাহিত্য, শিল্প সমস্ত জায়গায় দেখেন ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন। ভারতীয় লেখক কিংবা ভারতীয় বয়ানকে এখানে গেলানো হয়। কাজে আমাদের সঠিক সংস্কৃতি ইতিহাস তো তুলে ধরা হয় না। 90% মানুষ, 92% মানুষ এই দেশে মুসলমান। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল অনগ্রসর এবং পিছিয়ে পড়া মুসলমান জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য, সেই বিশ্ববিদ্যালয় আজকে রমজানে প্রোডাক্টিভ রমাদান কিংবা ইসলামী আলোচনা নিষিদ্ধ, ইফতার নিষিদ্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফেরি সরকারি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ঢাসকুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাই, আছে সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় জননেতা রাশেদ খান ভাই, আমাদের এখানে উপস্থিত আছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক শৈলেন্দ্র সম্পদ ভাই, উপস্থিত আছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভাই। আজকে হাজার হাজার শ্রমিক
শ্রমিক অধিকার পরিষদের প্রোগ্রামে শত শত নেতাকর্মীরা আমাদের মাঝে এখন উপস্থিত আছে। এই রৌদ্রের মধ্যে বাংলাদেশে এক ইতিহাস তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে। অনেক রৌদ্রের মধ্যে দাঁড়িয়েও প্রিয় নেতা নুরুল হক নূর ভাই আমাদের সাথে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে সেই প্রোগ্রামটি আমাদের মাঝে উপহার দিচ্ছে। বন্ধুগণ, যারা বিভিন্নকে নিয়ে, যারা আমাদের প্রিয় নেতাকে নিয়ে দুর্নীতি করবেন, তাদের এইভাবে আজকে সরকার কিছু তার লেলিয়ে দেওয়া বাহিনীকে দিয়ে আমাদের প্রিয় নেতাকে হামলা হেনস্থা করা হচ্ছে। আজকে শ্রমিক অধিকার পরিষদ উপযুক্ত জবাব দেওয়ার জন্য আজকে আমরা মাঠে আছি। ন্যূনতম মজুরি, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ করো, বয়স্ক শ্রমিকদের পেনশন ভাতা চাই, কর্ম চাই, নইলে বেকার ভাতা চাই, শ্রমিকের আবাসন নিশ্চিত করো, বিদেশে পাচার বন্ধ করো। প্রিয় সহযোদ্ধাগণ, যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার মাধ্যমে আজকে শ্রমিক অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের এই এত সুন্দর একটি প্রোগ্রাম সবাই শেয়ার করবেন, আপনাদের কাছে রাখছি। সবাই লাইভটি শেয়ার করুন, শেয়ারের মাধ্যমে সবাই প্লিজ দয়া করে লাইভটি শেয়ার করুন। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ অনেক দৃষ্টান্তমূলক একটি প্রোগ্রাম করা যাচ্ছে, যে প্রোগ্রামে বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ। ঠিক সেই সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলাদেশ মে দিবসের আজকে দেখতে পাচ্ছি যারা লাইভটি দেখছেন কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, কারণ ঢাকাতে প্রচুর পরিমাণ রোদ। সে রোদ্রে দাঁড়িয়ে ভিডিও করা, লাইভ করা আসলে অনেক কিছু। শিল্পী গান খুঁজে সবাই লাইভটি শেয়ার করুন, আপনাদের শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। শ্রমিকের কি নাই রে দাম, তোমরা আর কত মার খাবে, আর কত জীবন দিতে হবে। ও শ্রমিক কবে তোমরা প্রতিবাদী হবে, দিনে রাইতে ঝরাই দেহের ধান, শ্রমিকের কি নাই রে দাম, দিনে রাইতে ঝরাই দেহের ধান, শ্রমিকের কি নাই রে দাম, দিনে তোমরা আর কত মার খাবে, আর কত জীবন দিতে হবে। ও শ্রমিক কবে তোমরা প্রতিবাদী হবে।
বাঁচলো তোমার নাইরের মূল্য, মরলো তোমার ওঠে দাম। মরার পরে ধন সম্পদের টাকা পয়সার কিসের কাম, তোমার টাকা পয়সার কিসের কাম। বাঁচলো তোমার নাইরের মূল্য, মরলো তোমার ওঠে দাম। মরার পরে ধন সম্পদের টাকা পয়সার কিসের কাম, তোমার টাকা পয়সার কিসের কাম। তোমার দেহের ঘামের মূল্য, তোমার দেহের ঘামের মূল্য বেঁচে থাকতে কি আর পাবে, আর কত জীবন দিতে হবে, কবে তোমরা প্রতিবাদী হবে। বিনা অপরাধে মারে শ্রমিক, সুষ্ঠু বিচার কি তারা পান। এই সমাজে শ্রমিকের জীবনের কি মূল্য নাই, হয় জীবনের কি মূল্য নাই। বিনা অপরাধে মারে এই সমাজে শ্রমিকের জীবনের কি মূল্য নাই, হয় জীবনের কি মূল্য নাই। নারী সারা বিচার করবে, নারী সারা বিচার করবে, তোমার জানের সাদের সবাই লাইভটি শেয়ার করেন, সবাই লাইভটি শেয়ার করেন, সবাই লাইভটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।
গদি ছাইড়া দে, গদি ছাইড়া দে। দুনিয়ার মস্ত লড়াই করে বাঁচতে চাই, আরো দিব রক্ত, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। সেই সরকার চাই না।